শুরুর জার্নিটা একটু জানতে চাচ্ছি। শুরুর জার্নিটা মানে একদম শুরু থেকে? একেবারে শুরু থেকে। একেবারে শুরু থেকে যদি বলি যে ফ্যামিলিতেই তো টুকটাক মানে গান বাজনার একটা পরিবেশ ছিল। তো আমার বড় বোন গান করতেন, বড় ভাই গান করতেন এবং মূলত আসলে আমরা জেনেটিক্যালি পেয়েছি আব্বার কাছ থেকে। মানে আব্বা শুনেছি যে ছোটবেলা থেকেই আব্বা গান বাজনা পছন্দ করতেন এবং করতেন এবং এক প্রকার সবাই টুকটাক গান বাজনার একটা পরিবেশ থাকাতে আ সবাই তো গান গায়। তো সেখানে একজন সঙ্গত করার জন্য কাউকে তো প্রয়োজন। যদি বলি তবলাবাদক হিসেবে। তো আমার এমনিতেও তবলা বাজানোর প্রতি একটা আগ্রহ ছিল। তো তখন আমি প্রাতিষ্ঠানিকভাবে তবলা শেখার জন্য আমি খুলনাতে তখন ছিলাম আমি। আব্বা চাকরি করতেন সেখানে। সেখান থেকেই এসো গান শিখি নামে একটা প্রতিষ্ঠান ছিল। তো সেখানে আমি তবলা শেখার জন্য ভর্তি হই এবং বেশ কিছুদিন সেখানে তবলা শিখি। এরপরে খুলনা দৌলতপুরে উদীচীতে সেখানে তালিম নেই বেশ কিছুদিন। বাট ওই যে থাকে না যে বন্ধু মহলে যখন একসাথে হতাম সবাই আড্ডায় বসতাম, তখন একটু গলা ছেড়ে গাওয়ার চেষ্টা করতাম। তো এই গান গাওয়ার চেষ্টাটা তখন মানে এই যে গাইতাম তখন বন্ধুরা খুব উৎসাহ দিত। এবং নট অনলি দ্যাট যখন কলেজে যখন আমি খুলনা ক্যান্টনমেন্টের স্টুডেন্ট, সেখানে যখন নবীনবরণ বা এই যে অনুষ্ঠানগুলো হতো, তখন স্যাররা ম্যাডামরাও খুব এক্সাইটেড থাকতো মানে যে আমার গান শুনবে বা আমি কখন গান করব। মানে থাকে না এই উৎসাহগুলো খুব কাজে দিয়েছে। সেখান থেকে এই যে গান গাওয়ার একটা বিষয় এবং আস্তে একটু টুকটাক গিটার বাজিয়ে মানে যতটুকু না করলেই না মানে এই কর্ড ধরে একটু গান গাওয়ার চেষ্টা। তো এইভাবে করতে যখন আমি যখন ইন্টার কমপ্লিট করে যখন ঢাকাতে আসি, তো ঢাকাতে আসার পরে তখন টুকটাক বিভিন্ন স্টেজে তবলাও বাজিয়েছি। আবার তখন বিষয়টা এরকম ছিল যে আমি যদি একটু স্টেজে ঢাকার এই অনেক বড় স্টেজ তখন খুব শখ হতো যে আমি যদি স্টেজে এরকম একটু গান গাইতে পারতাম। থাকে না যে একটা অনেক বড় সাউন্ড, খুব ভালো সাউন্ড সিস্টেম, অনেক ক্রাউড, অনেক অডিয়েন্স, দারুণ অডিয়েন্স, গান গাইলেই তারা হাততালি দিচ্ছে। এরকম জায়গায় মানে গান গাওয়ার খুব ইচ্ছা হতো। এখানেও একটা বিষয় ছিল তখন দেখতাম যে টের পেতাম, বুঝতাম যে অনেকে বুঝতো যে আমি গান গাইতে চাই বা আমি ভালো পারফর্ম করতো কিন্তু মানে হয়তোবা করতে করবো। পারবেন, হ্যাঁ। কিন্তু তারা হয়তোবা অনেকে সেই সুযোগটা হয়তোবা দিতেন না। এটাও বুঝতাম। তো মন খারাপ হতো। তো বাট চেষ্টা থাকলে সেটা একটা জায়গায় যাওয়া যায়। তো ইন দ্যাট টাইম আমাদের একটা আড্ডার জায়গা ছিল ধানমন্ডি ৮ নাম্বার। হুম, হুম। তো ধানমন্ডি ৮ নাম্বারে আমরা রেগুলার আড্ডা দিতাম। সন্ধ্যার পরে যত কিছুই হোক না কেন, আ আমরা সন্ধ্যার সময় ওখানে যেতেই হবে এরকম একটা বিষয় ছিল। ওখানে কি একটা গানের আসর বসিয়ে হ্যাঁ, ওখানে ফেলতেন? বসে যেমন আরফিন রুমি, আমি একসময় আরো অনেকে ছিল, আয়ুব শাহরিয়ার, আরো অনেক মানুষ ছিল। আমরা একসাথে বসে গিটার বাজিয়ে গলা ছেড়ে গান গাইতাম। এবং তখন ওই সময়ে আমাদের দূরবীন ব্যান্ডের কর্ণধার আমাদের শহীদ ভাই, আ উনি দেখতাম যে এরকম ফর্সা একটা সুন্দর একটা মানুষ পাশে এসে বসতেন, আমাদের গান শুনতেন। আ তো একদিন শহীদ ভাই আমাকে বললেন যে আড্ডার ছলে সবার সাথে পরিচয়। শহীদ ভাই একদিন বললেন যে, "শুভ, তুমি তো ফোক করো, তুমি তাহলে আমার ব্যান্ডে জয়েন করো।" দূরবীন ব্যান্ডের কথা বলছি আমি। তো তখন আ শহীদ ভাইয়ের মাধ্যমে আমি ওনার ব্যান্ড দূরবীনে জয়েন করি এবং এটা আমার জন্য তখন আসলে একটা আশীর্বাদ। মানে এটা বিশাল প্রাপ্তি ছিল আমার জন্য। তো এখন আপনাদের ব্যান্ডের কি অবস্থা? আমরা তো নতুন কোনো গান পাচ্ছি না না, দূরবীন আসলে ব্যান্ড থেকে। ব্যান্ডের এই মুহূর্তে যেটা হয় যে কিছু মানে আমাদের পার্সোনাল দেখা গেল যে সোলো ক্যারিয়ারের কারণে আসলে ব্যান্ডে সময় দেয়াটা কম হয়। তো দ্যাটস ওয়াই যে যার সোলো ক্যারিয়ার নিয়ে সবাই ব্যস্ত। দেখা গেল যে শহীদ ভাই এখনো পর্যন্ত আঁকড়ে ধরে আছেন ব্যান্ডটাকে। একটু করে উনি গান চালিয়ে যাচ্ছেন ব্যান্ডের কার্যক্রম। আমরা দেখা গেল যে আমাদেরও যেহেতু আমরা প্রফেশনালি কাজটা করি, সো দ্যাটস ওয়াই দেখা গেল যে ওই সময় সবসময় আসলে ব্যান্ডের সময় দেওয়া হয় না। আর ব্যান্ড মেইনটেইন করা আসলে ইটস ভেরি টাফ। আমি যে কথা ছিলাম যে এটা কন্টিনিউ না করলে আসলে অপূর্ণ থেকে যাবে। অনেকে আমাকে অবজেকশনও দিতে পারে যে, "আপনি বললেন না কেন অমুকের কথা, তমুকের কথা?"